সিনেমা শুরু হয় এবং আমরা লায়লা নামের একটি মেয়েকে দেখতে পাই। তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। যে দুজন লোক এখানে তার তদন্ত করতে এসেছিল তাদেরও এমনভাবে আচ্ছাদিত করা হয়েছিল যেন লায়লার একটি মারাত্মক রোগ ছিল এবং এটি প্লেগের মতো অন্যদের প্রভাবিত করতে পারে। যাই হোক, তারা কি নিয়ে কথা বলছে তা বলা হয়নি, তবে দৃশ্যটি কেটে লায়লার জীবন সম্পর্কে বলা হয়েছে। লায়লা মাইক্রোবায়োলজির অধ্যাপক এবং তার স্বামী কেলো একজন সেনা কর্মকর্তা। প্রায় 1 বছর হয়ে গেল এবং কেলো এখনো ফিরে আসেনি। লায়লারও মনে হলো হয়তো কেলো মারা গেছে, কারণ তার সুস্থতার কোনো খবর নেই। একই বছরে তিনি তার এক সহকর্মীর সাথে বন্ধুত্ব করেন, কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারেন যে এই বন্ধুরা তার জন্য ভালো নয়। তাই তিনি এই বন্ধুত্বটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু একাকিত্ব এখন তাকে কামড়াচ্ছে। কেলের স্মৃতি তাকে খুব বিরক্ত করেছিল। নিজেকে বিমুখ করার জন্য তিনি বাড়ির সংস্কার শুরু করেন এবং একদিন কেল ফিরে আসেন। তাকে দেখে লায়লা খুব খুশি হলেও একটা অদ্ভুত ব্যাপার ছিল। কেলো কিছু বলছিলেন না। কষ্টে লায়লা তাকে চেয়ারে বসিয়ে পানি দেন এবং জিজ্ঞেস করেন এতদিন কোথায় ছিলেন, কিন্তু কেল উত্তর দেন তার কিছুই মনে নেই। একটা বলার পর তার খুব খারাপ লাগতে শুরু করে। লায়লা অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যায়। কেলের মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। কেলের কি হয়েছে তা জানতে কেল হাসপাতালে পৌঁছানোর আগেই কিছু গাড়ি এসে অ্যাম্বুলেন্স ঘিরে ফেলে এবং জোর করে কেল ও লায়লাকে কোথাও নিয়ে যায়। লায়লার যখন জ্ঞান ফিরে আসে তখন তিনি একটি হাইটেক সুবিধায় ছিলেন। জ্ঞান ফেরার সাথে সাথে ডক্টর ভেন্ট্রেস তার ঘরে এলেন। লায়লা একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলো তুমি কে, কিন্তু ডাক্তার তাকে উপেক্ষা করে উল্টো প্রশ্ন করল। কেল যখন বাসায় এলো সে কি তোমাকে বলেছে সে কোথায় ছিল এবং তার কি হয়েছে? ডাক্তারকে দেখে লায়লা অবাক হয়ে জবাব দিল যে সে কিছু বলল না, তিনি শুধু আমাকে বললেন যে তার কিছুই মনে নেই। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। কেল জিজ্ঞেস করার সাথে সাথেই ডক্টর ভেন্ট্রেস তাকে নিয়ে গেলেন কেলের কাছে। এই হাইটেক সুবিধায় সবকিছু সত্ত্বেও কেলের অবস্থা ভালো হচ্ছিল না। লায়লা ডক্টর ভেন্ট্রেসকে এই প্রশ্ন করলে ডক্টর ভেন্ট্রেস তাকে তার অফিসে নিয়ে যান, যেখানে জানালা দিয়ে এক রঙিন অদ্ভুত পৃথিবী দেখা যাচ্ছে। এই জায়গাটা দেখে লায়লা খুব অবাক হলো। মেয়েটি জিজ্ঞেস করলো এই জায়গাটা কি আর এটা কি? ডক্টর ভেন্ট্রেস তাকে বললেন যে এটাকে সীমার বলে। এর ভিতরে ঠিক কি আছে তা কেউ জানে না। প্রত্যেকেই তাদের নিজস্ব গল্প তৈরি করেছে। তবে একটা কথা সবাই জানেন যে প্রায় 3 বছর আগে এখানে একটি বাতিঘরের সাথে মেট্রোয়েডের সংঘর্ষ হয়। এরপরে সেই বাতিঘরের চারপাশে এই সীমার তৈরি হতে শুরু করে, কিন্তু এর ভেতরে কি আছে তা কেউ জানে না। এই সীমারের সত্যতা জানতে অনেকেই এই সীমারের ভিতরে গিয়েছিলেন, কিন্তু কেউ জীবিত ফিরে আসেনি এক ব্যক্তি ছাড়া, এবং সে ছিল কেল। কিন্তু কেল বাইরে এসে ভেতরে কি দেখলেন সে বিষয়ে কিছু বলেননি। ডক্টর ভেন্ট্রেস লায়লাকে আরো বলেছিলেন যে তিনি এবং আরো 4টি মেয়ে এখন এই সীমারের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, যাতে তারা জানতে পারে সেখানে কি আছে। একটা শুনে লায়লাও ভাবতে থাকে। তারা এখানে অনেক দিন কাটায়। লায়লা এখানকার লোকদের সাথে দেখা করে এবং জানতে পারে যে লোকেরা এই সীমার সম্পর্কে 2টি তত্ত্ব তৈরি করেছে। একটি তত্ত্ব ছিল যে এই সীমাটি জল এবং সূর্যের প্রতিফলন মাত্র, রংধনুর মতো, আর এর ভিতরে যারা গেছে তারা নিশ্চয়ই নিজেদের ইচ্ছায় জেনেছে। যদিও কিছু লোক বিশ্বাস করেছিল যে যারা ভিতরে ঢুকেছিল তারা বের হওয়ার পথ ভুলে অন্য কাউকে হত্যা করেছে। যাই হোক, ভেতরে গেলেই পাওয়া যেত। এখন লায়লাও ঠিক করেছিল যে সেও ভিতরে যাবে। সে ডা ভেন্ট্রেসের কাছে যায় এবং বলে যে সেও তার মিশনে তার সাথে যেতে চায়, কিন্তু ডক্টর ভেন্ট্রেস বলেছেন যে শুধুমাত্র সেই লোকেরা সীমারের ভিতরে যেতে প্রস্তুত যাদের বেঁচে থাকার আর কোন আশা নেই। এই কথা শোনার পর লায়লা বুঝতে পারলেন যে তার স্বামী নিশ্চয়ই তার সম্পর্কের কথা জানতে পেরেছেন। সে কারণেই সে এখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেও সীমার ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর একরকম রাজি করালেন ডক্টর ভেন্ট্রেস। কয়েকদিন পর দেখা যায় 5 জনের এই দলটি সীমারের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, এবং এখানে আমরা সবচেয়ে বড় তথ্য জানতে পারি যে এই দলের নেতা ডক্টর ভেন্ট্রেস নিজেই ক্যান্সারে ভুগছিলেন। ক্যান্সার যে কোন সময় তাকে হত্যা করতে পারে, তাই সেও ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, এখন দৃশ্যটি কেটে যায় এবং আমাদের দেখানো হয় যে এই সমস্ত লোকেরা তাদের শিবিরে জেগে আছে। তারা কিভাবে এই ক্যাম্পে পৌঁছেছে তা মনে নেই। সবাই ক্যাম্প থেকে বেরিয়ে আসে এবং শেফিল্ড এখানকার অবস্থা দেখে এবং সে বলে যে আমরা এখানে দীর্ঘদিন ধরে আছি এবং আমরা এখানে থাকার কথা মনে করি না, কারণ আমি মনে করি আমাদের মস্তিষ্ক এলিয়েন কোষ দ্বারা প্রভাবিত হয়েছে। এ কথা শুনে 4 জনই চিন্তিত হয়ে পড়ল। এই লোকেরা এখন বাতিঘরের দিকে যাত্রা শুরু করতে চেয়েছিল, যাতে তারা সেখানে গিয়ে তদন্ত করতে পারে বাতিঘরে কি আছে, যার কারণে এই সীমার তৈরি হয়েছে। এই লোকেরা বাতিঘরের দিক খুঁজে বের করার জন্য তাদের কম্পাস খোলে, কিন্তু দেখা গেছে এখানে কোনো যন্ত্র কাজ করছে না, ঘড়ি বা কম্পাস না, এবং এখানে কোন সংকেত নেই যে এই লোকেরা সাহায্যের জন্য কাউকে ডাকতে পারে। এখন তাদের সাহায্য করার জন্য একটি মাত্র সূর্য ছিল। সূর্যের দিক অনুসরণ করে এই লোকেরা এগিয়ে গেল।
এই লোকেরা যতই এগিয়ে যাচ্ছিল তারা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছিল। লায়লা লক্ষ্য করে যে এখানকার গাছপালা খুবই অদ্ভুত। এক কাণ্ডে ছিল নানা প্রজাতির ফুল এবং এটি প্রায় অসম্ভব ছিল। যাই হোক, এই লোকেরা এখন এটিকে উপেক্ষা করে এগিয়ে যায়। তখন হঠাৎ একটি খুব বড় কুমির তাদের আক্রমণ করে। লায়লা সঠিক সময়ে তার স্মার্টনেস দেখায় এবং দূর থেকে আক্রমণ করে। তাদের কাছে বন্দুক ছিল। এখন কুমির মেরে ফেলার পর এই মানুষগুলো কুমিরের কাছে আসতেই আরেকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। কুমিরের দাঁতগুলো ছিল ঠিক হাঙরের মতো। লায়লা এখানে বুঝতে পেরেছিল যে কুমিরের ডিএনএ মিউটেশন করা হয়েছে, যার কারণে তার শরীরের অনেক অংশ হাঙরের মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? এটাও উপেক্ষা করে তারা যখন সামনে এগোল তখন আরো ভয়ঙ্কর কিছু দেখতে পেল। লায়লা লক্ষ্য করল এক দুইটি শিং আছে। শিং এর পরিবর্তে গাছপালা ছিল। লায়লা ভাবতে লাগলেন যে এটা কিভাবে সম্ভব যে একটি উদ্ভিদ এবং একটি প্রাণীর ডিএনএ পরস্পরের সাথে যুক্ত। লায়লা যে অণুজীব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিল তার পক্ষে এসব বিশ্বাস করা কঠিন ছিল। তারপর তার দলের সদস্যরা তাকে নিয়ে এগিয়ে যায়। তারা সামনে একটি বিল্ডিং দেখতে পায়। ভেতরে ঢুকে দেখা যায় ক্যামেরা ছিল। ক্যামেরা অন করলেই তারা দেখতে পেল খুব ভয়ঙ্কর ভিডিও। তারা দেখতে পেল যে এখানে প্রথম যে ব্যক্তি এসেছে তার পেটে কিছু একটা নড়ছে। লায়লার স্বামী যখন ছুরি দিয়ে লোকটির পেট কাটে তখন দেখা যায় লোকটির নাড়ি ভুঁড়ি সাপের মতো হয়ে গেছে আর তার পেটের ভিতরে একটি রিং আছে। এটা দেখে সবাই ভয় পেয়ে সেখানে ক্যামেরা ছুড়ে ফেলে। লায়লা এত ভয় পেয়ে গেল, কিন্তু এখানে তদন্ত করে এই বিল্ডিং এ সে কিছুই পায়নি। তখন রাতের সময় সে এই বিল্ডিং এ তার ঘুমের জায়গা করে দিয়েছে। রাতে লায়লার ঘুম ভাঙলে ভবনের বাইরে একজন ডাক্তারকে দেখতে পান। সে ডাক্তারের কাছে এসেছিল। তারা লায়লার স্বামীর কথা বলতে থাকে। লায়লা ডাক্তারের ওপর হামলা চালায়। লায়লা ও ডাক্তার তাকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু লায়লা জানতেন এখানে থাকলে তাকেও হত্যা করা হবে। তাই সে পালিয়ে গিয়ে তার জীবন বাঁচায়। সকালে লায়লার দলের সদস্যরা এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই তারা ভবন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু লায়লা ও ডাক্তার এটা চাননি। কি আছে এই বাতিঘরে যে এভাবে সব বদলে দিচ্ছে? একরকম লায়লা তার দলের সদস্যদের এগিয়ে যেতে রাজি করায়। তিনি তাদের বোঝান যে তিনি এত তাড়াতাড়ি ফিরে যেতে পারবেন না। তিনি এই ঘটনা সম্পর্কে জানতে এখানে আসা এত মানুষের ত্যাগ নষ্ট করবেন না। তারা তাকে বুঝতে পেরেছিল এবং তাদের যাত্রা চালিয়ে গিয়েছিল। তারা যখন এগিয়ে গেল, লায়লা তাদের বলল যে এগুলি গাছপালা নয়, মানুষ যারা এই ঝিলমিল নিয়ে গবেষণা করতে এসেছে। লায়লা এসব লক্ষ্য করে একটি তত্ত্ব তৈরি করেন। তিনি বলেন এই সীমাটি প্রিজমের মতো কাজ করছে। আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে আলোর আকৃতি বদলে যায়। ঠিক তেমনি যখন জিনিসগুলি এই সীমারের সংস্পর্শে আসে তখন তাদের ভিতরের ডিএনএ প্রতিফলিত হয়। এসবের ডিএনএ একে অপরের থেকে পরিবর্তিত হচ্ছে, ঠিক যেমন এই মানুষগুলোর ডিএনএ উদ্ভিদ থেকে পরিবর্তিত হয়েছে। আশ্চর্যের বিষয় ছিল যে এখন এই মানুষগুলোর ডিএনএও প্রতিফলিত হচ্ছে। আনিয়া লক্ষ্য করলেন যে তার আঙুলের ছাপও পরিবর্তন হচ্ছে এবং তার হাতে অন্য সদস্যের একটি ট্যাটু আসছে। অর্থাৎ এসব মানুষের ডিএনএও পরিবর্তন হতে থাকে। এই দেখে তিনি খুব ভয় পেয়ে গেলেন এবং এই সমস্ত লোককে ঘুমন্ত অবস্থায় বন্দী করলেন। সে ভেবেছিল সে এখন মারা যাবে। লায়লার কথায় ওকে এখানে থাকতে বাধ্য করল। সে লায়লার ঘাড়ে ছুরি রেখে তাকে ফিরিয়ে নেওয়ার হুমকি দেয়। আমি জানি তুমি শেফার্ডকে হত্যা করনি। লায়লা কিছু বলার আগেই আনিয়া তার বন্ধু শেফার্ডের কণ্ঠ শুনতে পেল, যে আমাদের সামনে মৃত। তিনি দ্রুত তাকে দেখতে নিচে চলে গেলেন, কিন্তু এখানে একই ভাল্লুক ছিল যে শেফার্ডকে হত্যা করেছিল। এরপরে লায়লা এবং ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভাল্লুকটি যখন শেফার্ডকে আক্রমণ করেছিল তখন এই দুজনের ডিএনএ অবশ্যই মিশে গেছে, যে কারণে ভালুকটি শেফার্ডের মতো কথা বলতে সক্ষম হয়েছিল। এখন এই লোকেরা ভাবছিল যে ভাল্লুক তাদের কাছাকাছি এসেছে, সে তাদের আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তার অপর সহযোগী তাকে পেছন থেকে গুলি করে হত্যা করে। এই মানুষগুলো নিজেদের থেকে মুক্তি পেয়েছিল। এতদিনে ওদের এত কিছু ঘটেছিল। ডাক্তাররা লায়লার শরীরে অনেক পরিবর্তন দেখতে পান। সম্পূর্ণরূপে রূপান্তরিত হওয়ার আগে তিনি একা বাতিঘরে গিয়ে এই ধাঁধাটি সমাধান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা কি বাতিঘর যে এই সব পরিবর্তন? তিনি চলে যাওয়ার পর লায়লা এবং অন্য সঙ্গী এখানে একা থাকেন। তারা লায়লার স্বামীর কথা বলতে শুরু করে যে এখান থেকে জীবিত বেরিয়ে গিয়েছিল। লায়লার ডিএনএও মিউটেশন হয়েছে, কিছুক্ষণের মধ্যেই সে গাছে পরিণত হবে। সে লায়লাকে বলে, দেখ লায়লা, কিছু লোক আছে যারা এসব জানতে চায়, কিছু লোক আছে যারা এই সব লড়াই করতে চায়, কিন্তু আমি সেই মানুষদের একজন যারা এটা মেনে নিতে চায়। এই বলে সে সেখানে দাঁড়াল এবং কিছুক্ষণের মধ্যেই গাছে পরিণত হলো। এখন লায়লা একাই পড়ে গেল। তীরে পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পেল যে সমস্ত গাছপালা সুন্দর স্ফটিকে পরিণত হয়েছে, কারণ পানি ও উদ্ভিদের ডিএনএ মিশে গিয়েছিল। এই দেখে সে বাতিঘরে এলো। এখানে খুব একটা পরিবর্তন হয়নি, কিন্তু তিনি এখানে একটি ক্যামেরা খুঁজে পেয়েছেন যার সামনে একটি মৃতদেহ ছিল। এই ক্যামেরার ফুটেজ দেখে তিনি জানতে পারেন এটি তার স্বামীর ডিএনএ, মানে যে তার সাথে দেখা করতে এসেছিল সে আসল কেল নয়। লায়লা এসব বুঝতে পারেনি। সে গর্তের কাছে একটি গর্ত দেখতে পেল যেখানে সে গিয়েছিল। এটি আসলে একটি মেট্রোয়েড ছিল। এটি মেট্রোয়েডের ভিতরে একটি গুহা ছিল। ডার্ক উইন্টার্স এই গুহার ভিতরে ছিলেন। আমি জানি না কেউ এ থেকে রেহাই পাবে কিনা। একটা বলার সাথে সাথে সেও হালকা মেঘে পরিণত হলো। সে একটি বড় আলোতে পরিণত হয়েছিল যার মধ্যে একটি গর্ত
গর্ত তৈরি হয়েছিল। এই গর্তটি ছিল একটি ব্ল্যাক হোলের মতো, যাতে লায়লার কয়েক ফোঁটা রক্ত পড়েছিল। সেই আলোয় লায়লার কয়েক ফোঁটা রক্ত পড়লেই সেই আলো মানবে রূপান্তরিত হয়, এই গুহা থেকে বেরিয়ে আসে। সে দেখল যে এই হিউম্যানজেডও তাকে অনুসরণ করছে। পালাতে দৌড়ানোর সাথে সাথে সে লক্ষ্য করল যে এই হিউম্যানজেড তার মতো একই কাজ করছে। লায়লা বুঝতে পেরেছিল যে এটি তার রক্ত দিয়ে তৈরি, তাই এটি তার মতো একই কাজ করছে। এর ভিতরে তার ডিএনএ রয়েছে। লায়লা তাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই মানবিক তাকে পেছন থেকে ধরে ফেলে। এই হিউম্যানয়েড ছিল লায়লার ক্লোন। লায়লা বুঝতে পারছিল না এই হিউম্যানিডকে নিয়ে কি করবে। সে এই হিউম্যানয়েডের কাছাকাছি এসেছিল। তিনি একটি বোমা তুলে এই মানবিকের হাতে রাখলেন। বোমাটি ধরার পর সে ধীরে ধীরে পিছনের দিকে হাঁটতে থাকে। অবশেষে বোমা বিস্ফোরণের সাথে সাথে সে লায়লার মুখ ছেড়ে চলে গেল। যত তাড়াতাড়ি হিউম্যানয়েড জ্বলছিল, সে দেখল সবকিছু আগের মতো হয়ে যাচ্ছে। সীমার দিন দিন বড় হচ্ছিল এবং এটি বিশ্বকে তার বাহুতে নিয়ে যাচ্ছিল। অবশেষে এটি ছোট হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে। দৃশ্যটি কেটে যাওয়ার পরে আমাদের দেখানো হয়েছিল যে লায়লা এই মিশন থেকে ফিরে এসেছেন। এই সিনেমার একই দৃশ্য আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যখন কিছু লোক লায়লার সাক্ষাৎকার নিচ্ছে। এখানে তিনি সীমার সম্পর্কে সবাইকে বলেছিলেন যে তিনি একজন এলিয়েন শক্তি। শেষ হতে না হতেই সীমার চলে গেল। সব বলার পর সে তার স্বামী কেলের কাছে গেল। সীমার সুস্থ হওয়ার সাথে সাথে তার অবস্থা অনেক ভালো হয়ে গেল। কিন্তু প্রশ্ন ছিল, লায়লা সীমারের ভিতরে কেলের মৃতদেহ দেখেছিল। তাহলে কেল কি আসল কালে নাকি কালের ক্লোন ছিল? এই প্রশ্নটি সে কালেকে জিজ্ঞেস করে, তুমি কি আসল কালে? এই প্রশ্নের সাথে এই সিনেমা এখানে শেষ। ধন্যবাদ।